হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। দেখো, এই ক্লাসটা তোমরা রেকর্ডেড দেখতে পাচ্ছ। অলরেডি তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পেরেছো যে স্ট্যাটিক জিকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, যে টপিকটার নাম হচ্ছে ভারতীয় নৃত্য। তো ভারতীয় নৃত্য নিয়ে এই ছোট্ট ক্লাসটা আমি তোমাদেরকে পুজোর দিনে উপহার দিচ্ছি। ঠিক আছে, তো প্রত্যেক দিন 9:30-এর সময় আমি তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই এই রেলওয়ে এবং পুলিশ চ্যানেলে। কিন্তু যেহেতু এখন পুজোর সময়, আর পুজোর সময় আমি যেহেতু তোমাদের অফিসে আসতে পারছি না, তার জন্য আমি এই ক্লাসগুলো রেকর্ডেড আগে থেকেই করে রেখেছি, তোমরা পুজোর সময় দেখছো। ঠিক আছে, তো প্রত্যেককে জানাচ্ছি শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। এবার আমরা চলে আসি সোজাসুজি টপিকে। তো ভারতীয় নৃত্য সম্পর্কে আমরা জানবো। তো সামনে এনটিপিসি এক্সাম আছে, এনটিপিসি এক্সামের জন্য কিন্তু স্ট্যাটিক জিকে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। স্ট্যাটিক জিকে থেকে কিন্তু প্রচুর কোশ্চেন আসে। আমি 4টে এই ধরনের ক্লাস রেকর্ড করে দিয়ে যাচ্ছি, তার মধ্যে এটা একটা ক্লাস। এই 4টে ক্লাস তোমরা যদি দেখে নাও অনেক কিছু কিন্তু শিখতে পারবে, এবং এই ক্লাসের সুন্দর নোট আমি কিন্তু আমার গ্রুপের মধ্যে প্রোভাইড করে দেবো। তো কিভাবে গ্রুপে যোগাযোগ করবে যারা নতুন স্টুডেন্ট, তারা কিভাবে এই পিডিএফ পাবে, আমি ইচ অ্যান্ড এভরিথিং সব বলে দিচ্ছি। তো প্রথম চলে যাই, প্রথম স্লাইডে দেখো ভারতবর্ষে মোটামুটি ভাবে যে ধ্রুপদী নৃত্যগুলো দেখতে পাই, তার মধ্যে প্রধান 8টি ধ্রুপদী নৃত্য, এবং সেই ধ্রুপদী নৃত্যগুলো কোন রাজ্যে নৃত্য পরিবেশিত করা হয় সেখান থেকে কিন্তু কোশ্চেন আসে। তো দেখো, ভারতবর্ষে মোটামুটিভাবে ঐতিহ্যবাহী নৃত্যের সংখ্যা হচ্ছে 8টি, যেগুলো হচ্ছে 8টি ধ্রুপদী নৃত্য। সেই 8টি ধ্রুপদী নৃত্য কি কি? একটা হচ্ছে ভরতনাট্যম, কত্থক, কথাকলি, কুচিপুড়ি, উড়িষ্যি। ঠিক আছে, এইবার দেখো 5টা হয়ে গেল: ভরতনাট্যম, কত্থক, কথাকুলি, কুচিপুড়ি, ওড়িশি। এর সাথে দেখো মণিপুরি, মোহিনী আট্টম এবং সত্রিয়া। এইবার এই যে 8টা ধ্রুপদী নৃত্যের কথা আমি তোমাদেরকে বললাম, এই 8টা ধ্রুপদী নৃত্য কোন কোন রাজ্যে নাচা হয়? তো দেখো, এই নৃত্যটা ভরতনাট্যম, এই নৃত্যটা পরিবেশিত করা হয় তামিলনাড়ু রাজ্যে। ওকে, পরিবেশিত হয় তামিলনাড়ু রাজ্যে। তো এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। ওকে, কত্থক কোথায় হয়? কত্থক হচ্ছে উত্তর, পশ্চিম ও মধ্য ভারতে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখো কথাকলি। কথাকলি কোথাকার নৃত্য? কেরলের। কুচিপুড়ি কোন রাজ্যের নৃত্য? অন্ধ্রপ্রদেশের। উড়িষ্যি, নাম শুনেই বুঝতে পারছো, উড়িষ্যা রাজ্যের নৃত্য হচ্ছে উড়িষ্যি। তো এর মধ্যে দেখো প্রধান 4টে শৈলী কি কি? এর মধ্যে প্রধান 4টে শৈলী হচ্ছে ভরতনাট্যম, কত্থক, কথাকলি আর মণিপুরি। তো মণিপুরি কোন রাজ্যের নৃত্য? মণিপুর রাজ্যের নৃত্য। মোহিনী আট্টম কেরল রাজ্যের নৃত্য, আর সত্রিয়া হচ্ছে আসাম রাজ্যের নৃত্য। এর মধ্যে 4টে প্রধান কি? ভরতনাট্যম, তার সাথে সাথে দেখো কত্থক, তার সাথে সাথে দেখো কথাকলি আর মণিপুরি। তো আমাদের এই আটটা নৃত্যেরই নাম জানতে হবে, এবং কোন রাজ্যে পরিবেশিত করা হয় সেই নৃত্যটাকে, সেই ধ্রুপদী নৃত্যটা, সেটা সম্পর্কে জানতে হবে। ওকে, এইবার আমরা এই নৃত্যগুলো সম্পর্কে একটু ডিটেলসে জানবো। পরীক্ষাতে এই জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই যে 8টা ঐতিহ্যবাহী ধ্রুপদী নৃত্য, এই 8টা ধ্রুপদী নৃত্য কোন রাজ্যের। ঠিক আছে, মানে পরীক্ষাতে কোশ্চেন করে দিতে পারে মোহিনী আট্টম, এই ধ্রুপদী নৃত্যটা কোন রাজ্যে পরিবেশিত হয় বা কোন রাজ্যে দেখা যায়। তো রাইট অ্যান্সার কি হবে? রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কেরলে। ওকে, আচ্ছা, এইবার আমরা নেক্সট স্লাইডে চলে আসি। দেখো, ভারতনাট্যম, এই যে নৃত্যটা, এই ভারতনাট্যম নৃত্য কোথায় পরিবেশিত করা হয়? তামিলনাড়ুতে, তামিলনাড়ু রাজ্যে আমরা দেখতে পাই। এই ভারতনাট্যমের 6টা ভাগ আছে। কি কি ভাগ? একটা হচ্ছে আলারিঞ্জু, জ্যোতিস্বরম, শব্দম, বর্ণম, অভিনয়ম, তিল্লানা। এই 6টা ভাগ কিন্তু ভরতনাট্যম নৃত্যের মধ্যে আছে। তোমরা যারা পিডিএফ পেতে চাইছো তাদের জন্য আমি বলবো 81 59 91 66 85 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে তুমি পাঠিয়ে দাও, তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যায়। ঠিক আছে, ওই গ্রুপে আমি পিডিএফ প্রোভাইড করে দেবো। তো যাদের কাছে গ্রুপের লিঙ্ক নেই তাদের জন্য 81 59 91 66 85 এই নাম্বারে হাই লিখে পাঠিয়ে। ঠিক আছে, তো ভরতনাট্যমের 6টা ভাগ কি কি? 6টা ভাগ আমি বলে দিলাম: আলারিঞ্জু, জ্যোতিস্বরম, শব্দম, বর্ণম, অভিনয়ম, তিল্লানা। ওকে, এইবার দেখো নেক্সট আমরা চলে আসি। নেক্সট হচ্ছে মিনিট,
নেক্সট দেখো কত্থক। তো কত্থক কোথাকার নৃত্য? দেখো কত্থক হচ্ছে তোমার উত্তর পশ্চিম মধ্য ভারতের। তো দেখো এবার কত্থক নৃত্যের বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই। কত্থক শাস্ত্রীয় নৃত্যের মধ্যে সবচাইতে বেশি জনপ্রিয় এবং এই কত্থক নৃত্যে প্রধানত রাধা কৃষ্ণের লীলা কাহিনী রূপায়িত করা হয়। তো রাধা কৃষ্ণের লীলা কাহিনী রূপায়িত করা হয় কোন নৃত্যের মধ্যে? পরীক্ষাতে কোশ্চেন দিলে রাইট অ্যান্সার হয়ে যাবে আমাদের কত্থক নৃত্যের মধ্যে। ঠিক আছে, এইবার দেখো দীর্ঘকাল ধরে ধর্মীয় উৎসব ও মন্দির কেন্দ্রিক পরিবেশনা হওয়ায় কত্থক নৃত্যের কোনো সুসংহত রূপ সেরকম ভাবে গড়ে ওঠেনি। মোগল আমলে দরবারি সঙ্গীত ও নৃত্যের যুগ সূচিত হলেই কত্থক নৃত্যের একটি সুসংহত রূপ এই মোগল আমল থেকে গড়ে উঠতে শুরু করে। কত্থক নৃত্যের সবচাইতে বেশি বিকাশ ঘটে কোন সময়ে? ঊনবিংশ শতাব্দীতে কত্থক নৃত্যের সব থেকে বেশি বিকাশ ঘটে ঊনবিংশ শতাব্দীতে লখনৌর সম্রাট আশাফুদ্দৌলা ও ওয়াজিদ আলী শাহর দরবারকে কেন্দ্র করে 1600-1700 দশকের ঠিক ওই জায়গাটা ঊনবিংশ শতাব্দীর দিকে এই কত্থক নৃত্যের কিন্তু সবচাইতে বেশি বিকাশ ঘটে। 1600-1700 শতকের মোগল রাজ দরবার দ্বারা কিন্তু এই কত্থক নৃত্য প্রবলভাবে প্রভাবিত। ঠিক আছে, তাহলে কত্থক নৃত্যের সম্পর্কে আমরা ডিটেলস জেনে নিলাম। নেক্সট আমরা চলে যাই। নেক্সট আমরা দেখো কি পাচ্ছি, কত্থকের যে 12টা পর্যায় আছে সেই 12টা পর্যায় থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। তো কত্থকের দেখো মোট 12টা পর্যায় আমরা দেখতে পাই। এই 12টা পর্যায় কি কি? দেখো 12টা পর্যায়ের মধ্যে প্রথমে আছে গণেশ বন্দনা, তারপর আছে আমোদ, তারপর আছে খাট, তারপর আছে নটবরী, তারপর আছে পরমেলু, তারপর পরণ, ক্রমলয়, কবিতা, তোড়া, টুকরা, সঙ্গীত ও প্রাধান। ঠিক আছে, এবার দেখো প্রান্তিক পর্যায়ে থাকে গণেশ বন্দনা ও আমোদ, নটবরী অংশে তাল সহযোগে নৃত্য পরিবেশিত হয়, পরমেলু অংশে বাদ্যধ্বনির সাথে নৃত্য পরিবেশিত হয়, পরণ অংশে বাদক বোল উচ্চারণ করার মধ্য দিয়ে নৃত্যশিল্পী পায়ের তালে তালে তার জবাব দেয়। বাদক একদিক থেকে তার উচ্চারণ করছে, বোল উচ্চারণ করছে, আর নৃত্যশিল্পী যে নাচ করছে সে কিন্তু তার পায়ের তালে তালে ওই বাদকের সঙ্গে কিন্তু তাল মেলায়। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে কত্থক নৃত্যের বৈশিষ্ট্য। আমাদের 12টা পর্যায়ে একটু জাস্ট জেনে রাখলেই হবে। ক্লিয়ার? তাহলে কত্থক হয়ে গেল। এইবার নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো কথাকলি। তো কথাকলি এটাও কিন্তু ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা। ঠিক আছে, যে 8টা বললাম, 8টা নৃত্যের কথা বললাম। এইবার দেখো এই যে তোমার কথাকলি, এই নৃত্যটা আমরা কোন রাজ্যে দেখতে পাই? কেরল রাজ্যে এই কথাকলি নৃত্যটা দেখতে পাই। ঠিক আছে, কেরল রাজ্যে কথাকলি নৃত্যটা দেখতে পাই। এবার দেখো কেরল রাজ্যে কথাকলি নৃত্য দেখতে পাই, এর বৈশিষ্ট্যগুলো আমরা একটু জেনে নিই। কথাকলি ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের একটি অন্যতম প্রধান ধারা। এতে এক প্রকারের গল্প বলা আছে। তো সেইখানে কি বলা আছে? যেখানে প্রথাগতভাবে অভিনেতা নৃত্যশিল্পীরা বিভিন্ন রঙের রূপসজ্জা, পোশাক ও মুখোশ পরেন এবং এটি ভারতের মালায়ালাম ভাষী দক্ষিণ পশ্চিম অঞ্চলের হিন্দু প্রদর্শন কলা। ঠিক আছে, দক্ষিণ পশ্চিম অঞ্চলে মানে কেরালার হিন্দু প্রদর্শন কলা হিসেবে মালায়ালাম ভাষী মানুষেরা কিন্তু এই নৃত্যটা পরিবেশিত করে। ঠিক আছে, তো কথাকলি নৃত্যটা আমরা কোথায় দেখতে পাই? কেরলে দেখতে পাই, কেরালায়। চলুন নেক্সট আমরা চলে যাচ্ছি কথাকলির দেখো কিছু বৈশিষ্ট্য। কথাকলি নৃত্য এক ধরনের মুখ অভিনয়। ঠিক আছে, নৃত্যশিল্পীরা সকলে গান করে না, কথাও বলে না। ঠিক আছে, মুখ অভিনয় মানে কোনো কথা টথা কিছুই বলে না, তারা মুখটাকে বন্ধ রেখে নাচ করে। ঠিক আছে, সাধারণত রঙিন মেকআপ পরিধান সমূহ এবং মুখের মুখোশ দ্বারা পরিবেশিত হয়। লাল, সবুজ, হলুদ, কমলা, বেগুনি রঙের পোশাকের অধিক প্রচলন আমরা দেখতে পাই। তোমরা যদি কেউ কথাকলি নৃত্য ইউটিউবে সার্চ করো, এই যে ক্লাসটা আমি পড়াচ্ছি না, এই ক্লাসটার সাথে সাথে তোমরা একটু কথাকলি নৃত্য, ভারতনাট্যম নৃত্য, তার সাথে সাথে মোহিনী আট্টম, এইগুলো নৃত্যগুলো একটু ইউটিউবে সার্চ করে দেখো, তাহলে জিনিসটা তোমরা আরো ভালোভাবে রিলেট করতে পারবে। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো অভিনেতা নর্তকীরা ঐতিহ্যগতভাবে পুরুষ হয়ে থাকে। পুরুষের চরিত্রের থেকে নারী চরিত্রের সাজসজ্জা অপেক্ষাকৃতভাবে অনেকটা সহজ সরল হয়। ওকে, আচ্ছা এইগুলো হচ্ছে আমাদের কথাকলি গানের, কথাকলি নাচের বৈশিষ্ট্যের মধ্যে পড়ছে। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাই। নেক্সট আমরা যে নৃত্যটাকে পাচ্ছি সেই নৃত্যটার নাম হচ্ছে
কুচিপুড়ি। এটা কোন জেলাতে আমরা দেখতে পাই? কোন জেলা বলছি, কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশে আমরা কিন্তু দেখতে পাই। এই যে কুচিপুড়ি, ঠিক আছে, কুচিপুড়ি, এই ধ্রুপদী নাচের উৎপত্তি কোথায় হয়েছে? বর্তমান ভারতীয় রাজ্য অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার একটি গ্রামে এই কুচিপুড়ি নৃত্যের কিন্তু উৎপত্তি হয়েছে। তো এর যে কুচিপুড়ি নাচের যে প্রধান যে শিকড় আর কি, সেটা কোথা থেকে আমরা দেখেছি? তো দেখো, প্রাচীন যুগে ভারতের অন্যান্য ধ্রুপদী নৃত্যের মতো এটিও ভ্রাম্যমাণ গায়ক, কবি, তারা মন্দির ও আধ্যাত্মিক বিশ্বাস সম্পর্কিত জায়গা থেকে কিন্তু এই গানটার একটা উৎপত্তি হয়েছে। এইভাবেই কিন্তু আস্তে আস্তে গানটা এই নাচটা ডেভেলপ করেছে। তো কুচিপুড়ি এটা কোথায় দেখতে পাই? অন্ধ্রপ্রদেশে দেখতে পাই। নেক্সট আমরা চলে আসি। নেক্সট দেখো, কুচিপুড়ি এই যে নাচটার বৈশিষ্ট্য কি? তো ইতিহাসে কুচিপুড়ি নর্তকীরা ছিল সব পুরুষ, সাধারণত ব্রাহ্মণ, যারা উপযুক্তভাবে অনুযায়ী পোশাক পরে গল্পে নারী পুরুষের ভূমিকা পালন করত। গায়ক এবং সঙ্গীত শিল্পীরা শিল্পীর সঙ্গে থাকে, তাল ও রাগ কর্ণাট সঙ্গীতের নির্ধারণ করা হয়। আধুনিক যুগে কুচিপুড়ি নর্তকী নারী ও পুরুষ উভয়রাই কিন্তু এই নাচটাকে প্রদর্শন করে। ঠিক আছে, তো এইগুলো তোমরা একটু ভালো করে পড়ে নেবে। এখানে পুরো কুচিপুড়ি নাচের বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে, আমি পিডিএফ তোমাদের প্রোভাইড করে দেব। আর খুব ডিটেলসে পড়ার দরকার নেই, কিন্তু তাও যদি তুমি ডিটেলসে পড়ে রাখো, পরীক্ষাতে কিন্তু কোশ্চেন এলে তুমি অ্যান্সার করে দিতে পারবে। তাহলে কুচিপুড়ি এই নৃত্যটা আমরা কোথায় দেখতে পাই? কুচিপুড়ি নৃত্যটা আমরা দেখতে পাই অন্ধ্রপ্রদেশে। তাহলে একদম প্রথম স্লাইডটা চলে যায়, যেটা আমাদের মেন স্লাইড। ভারতনাট্যম তামিলনাড়ু, কত্থক উত্তর পশ্চিম মধ্য ভারত, কথাকলি কেরল, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যি উড়িষ্যার, ঠিক আছে, মণিপুরি মণিপুরের, মোহিনী আট্টাম এটা কেরলের, ঠিক আছে। আচ্ছা, সত্রিয়া এটা হচ্ছে আসামের। এইবার দেখো, নেক্সট আমরা চলে আসি, নেক্সট কুচিপুড়ির পর আমরা চলে আসছি উড়িষ্যি। তো উড়িষ্যি এটা হচ্ছে পূর্ব ভারতের আমাদের যে পাশের রাজ্য আছে উড়িষ্যা, সেই উড়িষ্যা রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী হচ্ছে এই উড়িষ্যি নৃত্য। তো ভারতের 8টি ধ্রুপদী নৃত্যশৈলীর অন্যতম একটি নৃত্যশৈলী হচ্ছে এই উড়িষ্যি নৃত্যশৈলী। ভারতীয় নৃত্যের আদি গ্রন্থ যেটাকে হচ্ছে নাট্যশাস্ত্র, সেই আদি গ্রন্থে এই নৃত্যশৈলীটিকে কি বলা হয়েছে? অদ্র মাগধি নামে অভিহিত করা হয়েছে। খুব ইম্পর্টেন্ট এটা। তো ভারতীয় নৃত্যের আদি গ্রন্থ নাট্যশাস্ত্রতে এই নৃত্যশৈলীটাকে বলা হয়েছে অর্ধ মাগধি নামে অভিহিত করা হয়েছে। তো ভুবনেশ্বরে কোথায় এটা দেখো উৎপত্তি কিভাবে হয়েছে একটু দেখে নিই। ভুবনেশ্বরের নিকটস্থ উদয়গিরি পর্বতে প্রাপ্ত খ্রিস্টপূর্ব প্রথম শতকে নির্মিত একটি খোদাই চিত্র থেকে এই নৃত্যের প্রাচীনত্ব সম্পর্কে প্রমাণিত হয়। তো এই জায়গা থেকে এই নৃত্যটা যে কতটা প্রাচীন সেটা কিন্তু আমরা এখান থেকেই জানতে পারি। ভুবনেশ্বরের নিকট উদয়গিরি পর্বতে যে খ্রিস্টপূর্ব প্রথম শতকে আমরা একটা খোদাই চিত্র পেয়েছি, সেই খোদাই চিত্র থেকে এই নৃত্যের প্রাচীনত্ব আমরা জানতে পারি। অনুমান করা যায় যে ব্রিটিশ আমলে কিন্তু এই নৃত্যশৈলীটা কিছুটা অবদমিত, মানে কিছুটা তোমার এই নৃত্যশৈলীটা আস্তে আস্তে মানুষের কাছ থেকে দূরে সরে যাচ্ছিল, কিন্তু স্বাধীনতার পর থেকে, ভারতবর্ষ 1947-এর স্বাধীনতার পর থেকে কিন্তু এই ওড়িশি নৃত্যশৈলীটা আবার পুনরুজ্জীবিত হয়। ঠিক আছে, চলো নেক্সট এবার আমরা চলে আসি। নেক্সট দেখো, ওড়িশি নৃত্যের বৈশিষ্ট্য এখানে দেয়া আছে। ওড়িশি ঘরানা, এই যে ওড়িশি নৃত্য, এই ওড়িশি সংস্কৃতিতে 3টি ঘরানার উপস্থিতি লক্ষ্য করা যায়। একটা হচ্ছে মহারি, একটা নর্তকী, আর একটি হচ্ছে গতিপুয়া। ঠিক আছে, ওড়িশি নৃত্য ত্রিভঙ্গি এবং চৌকা এই দুয়ের ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করে ওড়িশি নৃত্যটাকে হচ্ছে নাচা হয়। ওড়িশি নৃত্যশৈলীটা এরকম, মাথা, বুক ও শ্রোণীর স্বতন্ত্র সঞ্চালনা করা হয় ত্রিভঙ্গিতে। আর চৌকা মানে মৌলিক চতুষ্কোণিক ভঙ্গিমা। এগুলো আমি ঠিক জানি না, যারা তোমরা নাচের সঙ্গে যুক্ত তারা বুঝতে পারছো। ঠিক আছে, তো ওড়িশির বৈশিষ্ট্যগুলোর মধ্যে, ওড়িশি নৃত্যের বৈশিষ্ট্যর মধ্যে এগুলো আমাদের পড়ছে। চলো নেক্সট এবার আমরা চলে আসি, ওড়িশি নৃত্য কাদের দ্বারা সঞ্চালিত করা হয়? নারী দ্বারা। এবং এই ওড়িশি নৃত্যের মধ্যে বিভিন্ন ধর্মীয় গল্প, আধ্যাত্মিক ধারণা, বিশেষ করে বৈষ্ণব, জগন্নাথ, বিষ্ণু, বুঝতেই পারছো উড়িষ্যাতে কি আছে? পুরীর জগন্নাথ মন্দির। তো এই ওড়িশি নৃত্যের মধ্যেও কিন্তু জগন্নাথ, বিষ্ণু এনারা কিন্তু চলে এসছেন, এই সমস্ত হিন্দু দেব দেবীরা কিন্তু চলে এসছেন। কিন্তু এর পাশাপাশি অন্যান্য যেমন হিন্দু দেবতা শিব ও সূর্য, হিন্দু দেবী, শাক্ত ধর্ম সম্পর্কিত ঐতিহ্য এই নৃত্যের প্রকাশ করা হতো। ঠিক আছে,
ওড়িশি ঐতিহ্যগতভাবে নাট্যকলার একটি নাচ নাটক রীতি। এখানে শিল্পী এবং সঙ্গীত শিল্পীরা একটি পৌরাণিক কাহিনী, যেমন একটি আধ্যাত্মিক বার্তা বা হিন্দু গ্রন্থ থেকে ভক্তিমূলক কবিতা, একটা পৌরাণিক বার্তা কিন্তু এই নৃত্যের মধ্য দিয়ে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি মণিপুরি। মণিপুরি কোন রাজ্যের নৃত্যশৈলী? মণিপুরের। তো দেখো মণিপুরি, মণিপুরি নৃত্য বা এই নৃত্য আরেকটা কি নামে পরিচিত? জাগই, ঠিক আছে, জাগই নামে পরিচিত। জাগই নামে পরিচিত নৃত্যশৈলীর এটি একটি প্রাচীন ধারা। এটার উৎপত্তি কোথায়? এটার উৎপত্তি হচ্ছে মণিপুরে। মণিপুরের সাংগীতিক ঐতিহ্য সুপ্রাচীন। এই নৃত্যকে মণিপুরের সুপ্রাচীন নৃত্যধারা হিসেবে বিবেচনা করা হয়। এটি মূলত একটি নৃত্য উৎসব হিসেবে মণিপুরে পালন করা হয়ে থাকে। মণিপুরে লাই শব্দের অর্থ কি? দেবতা। হারুবা শব্দের অর্থ হলো আনন্দ নৃত্য। তো মণিপুরে বৈষ্ণব ধর্ম প্রাধান্য লাভের আগে শৈব মতের ব্যাপক প্রভাব ছিল। দেবতা শিবের প্রতীক হিসেবে লাই ছিল শিবলিঙ্গের প্রতীক। তো এই যে মণিপুরি নৃত্যটা, এই মণিপুরি নৃত্যটা কোন রাজ্যের নৃত্যশৈলী? এটা হচ্ছে তোমার কোন রাজ্যের নৃত্য? এটা হচ্ছে মণিপুরের। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে আসি মণিপুরি নৃত্যের বৈশিষ্ট্যের মধ্যে। তো মণিপুরি বা জাগই নামে এইটা নৃত্যটা পরিচিত। মায়ানমারের কাছে মণিপুর, মায়ানমারের বার্মা সীমান্তের কাছে অবস্থিত। তো মায়ানমারের সীমান্তে ভারতের উত্তর পূর্ব রাজ্যে মণিপুরের নামে নামকরণ করা হয়েছে এই নৃত্যটার মণিপুরি। ভারতীয় উপমহাদেশে আসামের সিলেট অঞ্চলে এই নাচের উৎপত্তি হয়। খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, মণিপুরি নৃত্যের উৎপত্তি কোথা থেকে হয়? ভারতীয় উপমহাদেশে আসামের সিলেট অঞ্চলে এই নাচের উৎপত্তি হয়। ঠিক আছে, এই নৃত্যের মধ্যে দেখো হিন্দু বৈষ্ণব বিষয়াবলী আছে। রাসযাত্রা নামক রাধাকৃষ্ণের প্রেম অনুপ্রাণিত নৃত্যনাট্যের সঞ্চালনের জন্য পরিচিত। এই নাচ শৈব ধর্ম, শাক্ত ধর্ম, অন্যান্য স্থানীয় দেবতা যেমন লাই, ঠিক আছে, তার সাথে সাথে হারাই বার, সময় উমাং লাই, এদের বিষয়েও কিন্তু নাচা হয়। ঠিক আছে, তো সেখানকার প্রচলিত যারা দেবদেবতা আছেন তাদের সম্পর্কে এই নৃত্যটা প্রদর্শন করা হয় এবং এই নৃত্যের মধ্য দিয়ে কিন্তু এই বৈষ্ণব বিষয়াবলী, হিন্দু ধর্মের রাসযাত্রা, রাধাকৃষ্ণের প্রেম, এগুলোও কিন্তু এই নৃত্যের মধ্য দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, চলো নেক্সট আমরা চলে যাই। নেক্সট হচ্ছে আমরা মোহিনী আট্টাম। ঠিক আছে, মোহিনী আট্টাম এটা কোন রাজ্য থেকে বিকশিত হয়েছে? এই নৃত্যটা কেরল রাজ্য থেকে। ঠিক আছে, যার নামকরণ করা হয়েছে বিষ্ণু রস সম্মোহিনী অবতার মোহিনী থেকে এই মোহিনী আট্টাম, এই নৃত্যটার নামকরণ করা হয়েছে। হিন্দু পুরাণ মতে তার সম্মোহনী শক্তি ব্যবহার করে ভালো এবং মন্দের মধ্যে যুদ্ধে দেবতাদের জয়ী হতে সাহায্য করেছিলেন। তো সেখান থেকে মোহিনী আট্টাম এই নামটা এসেছে। ঠিক আছে, মোহিনী আট্টামের হচ্ছে এগুলো বৈশিষ্ট্য। লাস্য শৈলী অনুসরণ করে নৃত্যটা পরিবেশিত করা হয়। নাজুক নমনীয় চলন, মেয়েলিভাবে নৃত্যটা পরিবেশিত করা হয়। ঐতিহ্যগতভাবে একটি একক নাচ যা ব্যাপক প্রশিক্ষণের পর নারীরা নাচতে পারে। ঠিক আছে, ওকে। মোহিনী আট্টাম সাধারণত আবৃত্তি সহ সোপান শৈলীর গানের সঙ্গে বিশুদ্ধ ভাবপূর্ণ নৃত্যনাট্য। একটা গীতিকাগুলি করা হয় নৃত্যের সঙ্গে সঙ্গে, সেগুলো হচ্ছে সংস্কৃত এবং মালায়ালাম ভাষার সংমিশ্রণে গঠিত মণিপ্রভালমে রচিত। ঠিক আছে, চলো নেক্সট হচ্ছে আমি তোমাদেরকে যেটা বলবো যে ভারতের বিভিন্ন রাজ্যের নৃত্য, কি কি নৃত্য আছে দেখো, আমি পুরো তোমাদের পিডিএফ দিয়ে দেবো, সুতরাং পড়তে কোনো অসুবিধে হওয়ার জায়গাই থাকবে না। তামিলনাড়ু রাজ্যে আমরা ভরতনাট্যমের নাম শুনলাম। কলাট্টম, পিনাল, কুমি, কভারি, কারাগাম এই নৃত্যগুলো দেখতে পাই। পাঞ্জাবে ভাংড়া, গিন্ধা, ধুমুল, ঝুমুর এই নৃত্যগুলো। উত্তরপ্রদেশের নটঙ্কি, চাপেলি, রাসলীলা, কাজরি, তোমরা কিছু কিছু নাম শুনেছো, রাসলীলার নাম শুনেছো। বিহারে কাঠপুতলি, বিদেশিয়া, লাগুই, নাচেরি, কর্মা। তো সব আমাদের পড়ার দরকার নেই, কিন্তু যে সমস্ত খুব প্রচলিত নৃত্য সেগুলো সম্পর্কে কিন্তু আমাদের জেনে রাখতে হবে সেই নৃত্যটা কোন জায়গায় প্রচলিত, কোন রাজ্যে প্রচলিত। ঠিক আছে, এইবার দেখো রাজস্থানের হচ্ছে ঝুলান লীলা, ঝুমা। গুজরাটের গরবা, ডান্ডিয়ারাম, তিপ্পানি। হরিয়ানার ঝুমুর, রাসলীলা। ঠিক আছে, হিমাচল প্রদেশের ঝোড়া, ঝাড়ি, ড্যাংলি, মহাসু, জাড্ডা। তো জম্মু কাশ্মীরের রাউফ, হিকত, এগুলো হচ্ছে তোমার এই সমস্ত রাজ্যের নৃত্যগুলো। ঠিক আছে, নেক্সট আমরা দেখো, নেক্সট হচ্ছে অসমের বিহুর নাম তোমরা শুনেছো। আমাদের ওয়েস্ট বেঙ্গলের যে নৃত্য শৈলীগুলো আছে সেগুলো দেখে নাও। কাঁথি, ছৌ, বাউল, কীর্তন, যাত্রা, লামা, এগুলো তোমরা অনেকেই নাম শুনেছো। তো এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে এই পিডিএফটার মধ্যে সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে দিয়েছি। এই পিডিএফ আমি তোমাদেরকে প্রোভাইড করে দেবো। তোমরা কি করবে, 81 59 91
6385 এই নাম্বারে জাস্ট একটা হাই লিখে পাঠাও, তোমার কাছে গ্রুপের লিঙ্ক চলে যাবে, ওই গ্রুপে আমি প্রোভাইড করে দেবো। ঠিক আছে, ওকে। তো এইখান থেকে কিন্তু নৃত্যটা খুব সুন্দরভাবে তুমি পড়ে নিতে পারবে। এবার দেখো বন্দে ভারত স্পেশাল 200 ব্যাচ, এই ব্যাচটা জানি না কতদিন থাকবে, আমি যখন রেকর্ড করছি ততক্ষণ তো এই ব্যাচটা আছে। তো এই ব্যাচটা যদি না থাকে, তোমাদের জন্য একটা নতুন ব্যাচ নিয়ে আসা হবে, সেই ব্যাচে কিন্তু তোমরা ভর্তি হয়ে যেও। সেই ব্যাচেও কিন্তু সেম এখানে যা যা পাচ্ছ, 250 ঘন্টা লাইভ ক্লাস থেকে শুরু করে 250টা টেস্ট সিরিজ, 31টা ইবুক, 23টা ভিডিও, একটা প্রিন্টেড কপি বুক, ইচ অ্যান্ড এভরিথিং কিন্তু তোমরা পাবে। ঠিক আছে, ওকে। তো আরেকটা বিষয়, 18ই অক্টোবর থেকে আমার স্মার্ট স্টাডি এই কোর্সটা শুরু হচ্ছে। এই কোর্সটাতে আমরা কি শিখবো, হাউ টু স্টাডি এফোর্টলেসলি ফর 8 to 10 আওয়ার্স। কেউ যদি মনে করো যে 8 থেকে 10 ঘন্টা করে পড়াশুনো করবে কোনো রকম নিজেকে ফোর্স না করে, তাহলে এই কোর্সটা নিয়ে নাও। এখানে আমি তোমাকে সায়েন্টিফিক ওয়েতে শেখাবো কিভাবে নিজেকে কোনো রকম ফোর্সের মধ্যে না নিয়ে গিয়ে 8 থেকে 10 ঘন্টা করে পড়াশুনো করতে হয়। ওকে, তো সবাই নিশ্চয়ই পুজো খুব ভালো কাটাচ্ছ, সবাই খুব ভালো থেকো, খুব সুন্দর করে পুজো কাটাও। আমার আবার ক্লাস শুরু হবে তোমার হচ্ছে গিয়ে 16ই অক্টোবর থেকে। 16ই অক্টোবর থেকে আমার আবার ক্লাস শুরু হবে। তো এই ব্যাচটা যারা যারা নিতে চাও, এই ব্যাচটার ক্লাস শুরু হচ্ছে তোমার 18ই অক্টোবর থেকে। ঠিক আছে, 18ই অক্টোবর থেকে ক্লাস শুরু হচ্ছে। যারা যারা এই ব্যাচ নিতে চাও তারা ইমিডিয়েটলি পারচেস করে নাও। Y951 এই কোডটা দিয়ে পারচেস করবে, সব থেকে বেশি ডিসকাউন্টে তুমি পারচেস করতে পারবে। তো ভিডিওটা এত দূর অবধি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যাতে আমাদের ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই খুব ভালো থেকো, বেস্ট অফ লাক।